সমুদ্রের প্রেম লেখিকা নুসরাত সুলতানা সেঁজুতে। উঠো, শুনছি তো কণ্ঠ। পিওরে বুক ছ্যাঁকা করে উঠল। আঁচল পেল দুশোরের ধূমৃত মেজাজে। মানুষটা প্রচণ্ড রেগে থাকলে আওয়াজ এমন গভীর শোনায়। ধুর ধুর চিত্তে উঠতে চাইল প্রিয়। কোমরে হাত ব্যথা, টনটন করলো শ্বাসরা। ভীষণ বেগে কলমি ঢগার মতো লাথি দাঁড়ালো মেয়েটা। নিজের প্রতি হতাশা, দ্বিখণ্ডিত বুক। যার ভয়ে সারাদিন ঘরে লুকিয়েছিল, খেতে এলে এতক্ষণে শেষে মতে তার থাপ্পড়ই পড়েছে। কটা বাজে? প্রশ্ন দিয়ে এলো তখন। নড়ে চড়ে তাকালো প্রিয়। ডিম বাদ দিয়ে সবুজ প্রবাই ধূসরে শ্যামলা চেহারা স্পষ্ট স্পষ্ট তার অগ্নিজাতে বাঁধা চকচকে ঘড়িটা। প্রিয়র মুখ ফসকে বলে ফেলল, আপনার কাছে তো ঘড়িই আছে, তুই বোধ হয় আবার মার খেতে চাচ্ছিস। এই এক কথায় চুপসে এলো মেয়েটা। রুদ্র মস্তিষ্ক ফিরে গেল অতীতে। দুপুরে সে দাবাং চরটা সেরে মনে পড়ে ফেলল, এবার ভাদ্য নড়াই জ্বালা 12টা। এর বাড়িতে রাতে খাওয়ার সময় 10টা। তাহলে 2 ঘন্টা কোথায় ছিলি তুই? ও মিনমিন করে বলল, ঘুমিয়েছিলাম। ধূসরের কণ্ঠ স্বরূপ, একদম মিথ্যে বলবি না। ভেবেছিলি ঘরে দরজা আটকে বেঁচে যাবি? কিছু বলবো না। প্রিয় নিঃশব্দে দাঁতে কামড়ালো, এক কথায় ঝোলো মনে মনে। আমচা টেনে নেওয়া চাটা এগিয়ে দিল ধূসরে। আদেশ করলো থেমে থেমে গলায়, বস। শব্দ কম, কণ্ঠ নীরব। প্রিয় হৃদয় ভীষণ পড়ল। আবার বসতে গেলে চেয়ারটা টানবে না তো? ধূসর ধমকে বলেছিল তোকে বস। এত্র ধপ করে বসে পড়ল মেয়েটা। ভুয়াত্ত নিবন্ধন লোচনে চাইল মুখ তুলে। ধূসর আরেকটা চেয়ার এনে সামনে বসলো ওর, একদম মুখোমুখি, চোখের কাছে। প্রিয় পুরুষের ড্রাইভার ঢোবে গেল পিওরে। পরিচিত কমনের বুকখানা লাফসাপ তুলল। মুগ্ধতার বাণী ডুবে মরার মাঝে ছুটে এলো একটি নরম সুর। ভোর মায়া নিয়ে প্রশ্ন করেছে, তুই কি সত্যি ওই ছেলেটাকে ভালোবাসিস? প্রিয় সাজারে মাথা নাড়ালো, মনে মনে বলল, পাগল হলেন। এই ছোট জীবনে মানুষ কি এরকম ভুল করে? আপনার মতো একটা জলজন্ত আইটেম রেখে আমি ওর ঘনশেষে প্রেমে পড়ব কোন দুঃখে? কিন্তু মুখে আর বলা হলো না। বারবারের মতো এবারও মনে আহুতি দিল। ধূসর এত কাছে, সেখানে ওকে একটু দেখলে স্তম্ভদোষী, বুকে তুলপাড় চলে অনুভূতি। সেখানে এখন কেমন লাগছে? কাকে বুঝাবো প্রিয়? নার্ভাসে আড়ালো হয়ে ভীষণ ঠোঁট ভেজাল কিশোরী, তোকে কিছু জিজ্ঞেস করছি প্রিয়। অধৈর্য ধূসর কোমর কোল্ঠে পাল্টে ঘিলে ফের ধর আওয়াজ। প্রিয়রে এক সমুদ্র প্রেম উড়িয়ে নিল। ফিরে এলো পুরনো ওই জিদ। ধূসরকে একটুখানি ভাজিয়ে দেখতে কাপা ঠোঁট নাড়ালো, হ্যাঁ বাসি। ধূসর খেপে যায়, ধুম করে ঘুষি বসালো চেহারারে। ভয়ে ছর ছর করে কাঁপে উঠল প্রিয়। নিঃসন্দেহে চোখ মুখ থমকে গেল তাকা। ধূসরের গভীর নেত্র জ্বলছে। রুষ্ট রক্ষণ চোখে কিছুক্ষণ চেয়ে রইল সে। মিনিট কয়েক পিওরের গাল চেহারা ঘুল এলো ধন্য। সুনিপন মনোযোগ তাতে হুট করে হেসে উঠল। তারপর আলগোছো এক পাশে হাসি কেমন বিরোধী করে বলল, মিথ্যে বলতে যোগ্যতা লাগে, তোর তো নির্ভুততা নেই। প্রিয় থম্মতে খেলো প্রশিক্ষণ, কৌতূহলে বেড়ে গেল ভ্রু দুটো। কি মিথ্যা বলছি আমি? ধূসর উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়ালো সামনে। একটু থেকে থেমে ঘুরে তাকালো আবার। হুমুক চুমুক আঙ্গুল তুলে ভদ্র মেয়ের মতো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। এই কথাটা দ্বিতীয়বার বলতে হলে তার কপালে দুঃখ আছে প্রিয়। মানুষ চলে যায়, কিন্তু প্রিয় নড়ও না। মুখ বিড়ি আধার মেখে উঠে দাঁড়ালো। ধূসরে এ আজাচরি আচরণে তাজ্জব সে। এমন সে আশা করেনি। যা ভেবেছিল তা সে কিছুই হলো না। অন্য কাউকে ভালোবেসে জেনেও ধূসর ভাই কোনো শাস্তি দিল না, কিছুই বললেন না।
পিওরের বুক ভেঙে গেল। মুখ জুড়ে মেঘদের পায়চারি, কেন কিছু বলো না? ধূসর, দুপুরে চটটা তবে সামান্য। হ্যাঁ তাই তো। আজ যদি প্রিয় বাড়ি কারোর সামনে এরকম কথা বলতো, সে নিচে এভাবে শাসন করতো ওকে। ধূসর কি তবে বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছেন? ওর মনে আলাদা কোনো ফিলিংস নেই? পিওরের ভেতরটা হুমুক করে উঠল। কেশরের মর্মে মিটে গেল খিদে। ছটছট ঘৃণ বদলে ধূসরে প্রতন্ত্র দেখল যে, যার প্রতি একতরফা প্রেমের মরছে প্রিয়। কেন মরছে? একতরফার প্রেমের যে ভীষণ জ্বালা ফাঁদ, এটা মরণ ফাঁদ। বা এর চেয়ে ভয়ানক কিছু না হলে পিওরের ভেতরটা এমন ছিঁড়ে যাচ্ছে কেন? কেন এত কষ্ট? কেন? ধূসরে কিছু না বলতে কান্না থমকে দাঁড়ায় গলায় ওপর। পিওরের কানে হেডফোন, ফুল ভলিউমে গান বাজছে সেখানে। সুরে পুরুষালী কণ্ঠে ভারো মায়া নিয়ে গাইছে, বুঝে না বুঝে না সে বুঝে না, বুঝে না সে বুঝে না গানের লাইনটা। পিওরের বুক চমার করে কান্না পাচ্ছে। আসলে ধূসর বোঝে না, কিছুই বোঝে না। এই গান ওর জন্যই তৈরি হয়েছে। কেন ওই প্রচণ্ড মানুষের প্রেমে পড়তে গেলাম? আমচা দরজা টোকা দিয়ে কেউ জ্বালালো আওয়াজ, কান থেকে হেডফোন সারালো মেয়েটা। অধৈর্য ব্যক্তিটা বড্ড তারা। এত জোরে জোরে কে ধাক্কায়? প্রিয় কপাল কুচকাল, এত রাতে কে আসবে? চটপট গিয়ে দরজা খুলে সে ও পাশে মানুষটাকে দেখতে শীত দ্বারা সোজা হয়ে পরপর ধূসর বাই। পরনে কালো টি শার্ট, চেক চেক ট্রাউজার, যেন পুরো টস টস টেবিল। টমাটে পুরুষের মনোহর রূপে পিওরে দুঃখ শেষ, মুগ্ধ চোখে আড়ালো। কি সুন্দর আমার ধূসর ভাই! গভীর মানব বাক্য ছড়ল সে সময়ে সামনে সে স্বর। পিওরে নড়ে উঠে স্তম্ভ সরে দাঁড়ায়, ধূসরের ভিতরে ঢুকলো। এতক্ষণ ওর হাতের দিকে নজর পড়ল মেয়েটার। একটা সাদা টাউনিতে প্লেট বাটি সাজিয়ে এনেছে। প্রিয় বিস্ময় স্তম্ভরিত, ধূসর ভাই ওর জন্য খাবার এনেছে। ধূসর সোজা গিয়ে টোল রাখতে টেবিলে বাবা বসলো বিছানায়। হঠাৎ ঘাড় কাত করে চাইতেই পিওরের বুকে বাজে উঠল, এভাবে কেউ তাকায়? খুন হবে নির্ঘাত। ধূসর কোমর কণ্ঠে ডাকলো, এদিকে আয়। বলতে দেরি পিওরে ছুটে দেরি হয় নাই। বিদারাম বিব্রতি ঘটায় বেসামাল ব্যাগ, ব্যস্ত বা দুটো বিল পশুরে হুজুট খেয়ে পিও পড়তে নেয়। এমনিতে উঠে আসে ধূসর, কিন্তু দুরন্ত মেয়েটার প্রতি গতি রোধ করা গেলই না। ধরার আগে পিও উপর হুমকি খেয়ে পড়ল। আক্ষরিময় ঢাল রাখতে না পেয়ে ধূসরকে সহ পড়ে গেল নিচে। ধূসর অধিকণ্ঠে কণ্ঠে শুধালো, তুই কি ঠিক আছিস? প্রিয় কিছু বলল না। সে হা করেছে, ধূসরের চ্যাপটা বুকে পড়ে আছে। বুঝতেই জগৎ পাল্টে গেছে বিহমের। রুদ্র ভ্রু গোছালো। কি হলো? উঠ। প্রিয় নিজের মাঝে নেই, কেউ হারিয়েছে অনুভূতিতে। জীব্রত ফকাশে বলল, না উঠলে হয় না? থাপ্পড় খাবি? নিষ্ঠুর জবাবে হুঁশ ফিরল তার। খেয়াল পড়ল কি বলে বসছে। প্রিয় লজ্জা পায়, ফাঁস ফাঁস করে সরে আসে। ধূসরে উল্টো ঠিকঠাক করলো টি শার্ট। দপ্তশীল তখন কণ্ঠায় মর্মর ধসা। ঝাড়তুকে মানুষটাতে তাকাতেও কষ্ট। মেয়েটা মন খিচে মাথা নড়ালেও রাখলো। ছি, দিক বিধি ভুলে মানুষটা কি ফেললো। ধূসর ভাই কি ভাবছেন ওকে মানুষ বলো? একটু সমাধান চাইতে পারিস না? একটুখানি একটা অঘটন ঘটালে কি হতো? প্রিয় ক্লান্ত চোখে চাইলো। অঘটন তো ঘটেই গেছে। এই যে আপনি আমার মন নিয়ে ছিনিমিনি খেলছেন, এর থেকে বড় অঘটন হয় বলুন তো? হ্যাঁ, কি দেখছিস? পিওরের ধ্যান ভাঙলো। পিও পিঠ সোজা করে নাড়িয়ে নিল চিবুক। ধূসর ফুস করে শ্বাস ফেলল। ধূসরি সরাসরি খানিক মেরে যায়। এখন কি উত্তর দেবে? আপনার সুখে স্তম্ভ হয়ে গলার দিকে খাবার নামিনি বলে এটাই না, আরেকটা চেঁচামেচি হবে। আস্তে করে জানালো, খেতে ইচ্ছে করেনি। ধূসর বিফল শ্বাস ঝরালো। লম্বা পায়ে গিয়ে বসলো বিছানায়, পাশে জায়গা ছুঁয়ে বলল, এখানে বস। প্রিয় ভাদ্য মেয়ে
আস্তে ধীরে গিয়ে বসলো সেখানে। ধূসরের চোখ ভাতের থালায়, চোখ কামড়ে, ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে। সেই দৃষ্টি দেখে পিওরের বুকখানা প্রত্যাশা চকচক করে উঠল। এক অলকি স্বপ্ন এসে মাথায় তুলল মনে। ভাবলো ধূসর ভাই নিশ্চয়ই খাইয়ে দিবেন। যত্ন করে ভাত মেখে বললেন, নেও প্রিয় খাও। হলো না এবারে, এমন কিছু হলো না। ধূসর নির্দয়ের মতো প্লেট ঠেলে দিলে সামনে, বলল হাস্যহীন, খেয়ে নে। পিওরের কল্পনা শেষ। কাচের মতো ঝরঝর করে ভেঙে পড়ল তা। মুখে কালো করে বলল, পরে খাবো। ধূসর চোখ পাকা এক্ষুনি। মেয়েটা হার মানালো। দপ্ত দৃষ্টিতে সামনে চুটপাট খালো, সাধ্য তার নেই। ধূসর কোমর হাতটা টেনে নিয়ে পানি টানলো, হাত ধুয়ে বলল, পুরোটা শেষ কর। পিওর ঠোঁট উল্টে ভাত খেয়ে মুখে দেয়। তার মন খারাপ, চেহারা অনীহার। যদি খাইলে না খায় তবে তাহলে ঢং করে খাবার আনার মানে কি ছিল? খাবার চিবিতে চিবিতে এক ধার ধূসরের দিকে চাইল প্রিয়। নিজ দরে চাউনি এমন সচেতন হলো। ধূসর অন্যদিকে চেয়ে, কিন্তু পিওরের মনে হলো মানুষটা দেখছিল ওকে। চেয়েছিল ঠিক যেমন করে প্রিয় চেয়ে থাকে। ততক্ষণ পকেট থেকে ফোন বের করে ধূসর পাশ থেকে উঠে গিয়ে অধরে কেদারয় রয়েছে। কিন্তু পিওরের চোখে সরল না, এরকম নির্পলক চেয়েও রইল সে। সিকান্দার পরিবারের সবাই সুদর্শন বলতে সাদিফকে বোঝায়। অতিরিক্ত ফর্সা সে, কিন্তু প্রিয় তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শুভর্ষী পুরুষই হলো সুদর্শন। মানুষটা গায়ের রং শ্যামলা, অথচ বাকি সব হৃদয় ছিনিয়ে নেওয়ার মতো। পিওরের কাছে ধূসর মানে অনুভূতি, সুদর্শ মানেই ভালোবাসা, সুদর মানেই পিওরের কাছে অস্ত ঢেনি মিলকর। শেষ 3 বছরে যাবৎ এক অদ্ভুত রোগে ভুগছে সে। ধূসর ভুগছে, ধুমকালেও কিছু এসে যায় না, উল্টে ভালো লাগে। ইচ্ছে হয় ধূসরকে সারাদিন সামনে বসিয়ে রাখতে। সে ধমকায় আর পিওর গালে হাত দিয়ে হা করে শুনবে উপর। কিন্তু এভাবে চলবে বেশি দিন, বাঁচবেও না ও। মানুষটা নিষ্ঠুর, এমন দয়া মায়াহীন লোকের প্রেমে জ্বলবে ভূখণ্ড মরণ অবধারিণী। খাওয়ার শেষ, প্লেট গুছিয়ে আবার টেবিলে রাখলো প্রিয়। ছোট করে জানালো শেষ। শরীরের আঙ্গুল ফোনে স্ক্রিনের ব্যস্ত। চোখ না তুললেই বলো, শুধুমাত্র প্রথমবার তোকে মেরেছি বলে খাবার এই অবধি আনলাম, তাই বলে ভাবছিস না বলবো মেরে ভুলে গেছিস? পরিবারের যদি এরকম কিছু শুনি বা দেখি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তর্জন গর্জন পিছু কিছুটা যায় এলো না, বরং তুলে ভালো জায়গায় ভরে গেল বুকটা। একটু যাচাই করতে বলল, কে সুদর ভাই? আপনি তো আর কাউকে এত কড়াকড়ি দেননি। এতগুলো ভাই বোনের মধ্যে কি শুধু আমাকে খুঁজে পেলেন? প্রশ্ন শুনে অপেক্ষা করলো সে। চাইলো, খুব করে চাইলো ধূসর বলবে, হ্যাঁ পেলাম, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর কাউকেই নয়। হয়নি এবার তাকে আহত করতে। বাঁকা উত্তরে এলো, হ্যাঁ তোর মতো আর কাউকে। বাকিরা ভাদর নয় যে প্রেমের পত্র হাতে করে বাড়ি ফিরবে। এতটা বাঁকামো এই বাড়ির কোনো ছেলে মেয়ে করেনি। বয়স 17, অথচ প্রেমের ভালোবাসা বুঝে ইচু পোকা একটা তুই। প্রিয় ঠোঁট উল্টা দীর্ঘশ্বাস ফেলল। প্রত্যেকবার ভাবে এক হয় আর এক। ধূসর ভাই এমন চমকে ধরে দেওয়া কাজ করে যা যার আশার ভরসা ধূলিসাৎ করে দেয়। ধূসরে উঠে এলো, ড্রয়ার খুললো টেবিলের, ঔষধ বক্স হাতে একটা ঔষধ নিল হাতে, পানি গ্লাস সব পিওরের সামনে দিয়ে বলল, রাত অনেক হয়েছে, খেয়ে ঘুমা। সকাল হতে হতে ব্যথা সরে যাবে। চটকাটা নয় প্রিয় চাইল প্রিয়। একবার ঔষধ খেলে একবার ওকে, ওইটা সেইটা প্লেন কিনার। ওর মানে ধূসর ভাই ঠিক বুঝেছেন, ও ব্যথা পেয়েছে। পিওরে বিস্ময় দেখা দায়িত্ব ধূসর নিল। মা বেরিয়ে গেল দীর্ঘ পায়ে। সেদিন চেয়ে হাসলো প্রিয়, ভীষণ মুক্ত শ্বাসে টেনে ভাবলো, আমি না বলতেই যদি উনি আমার ব্যথা বোঝেন, তবে ভালোবাসা তো বোঝারই কথা। সে রাতটা প্রিয়র কাছে কথাটা ছিল, কিন্তু কাটেনি। ধূসর ভাইয়ের দিয়ে যাওয়া ছোট ছোট আশা ঝলসে গেছে রাতের ঘুম। ছটফট করতে করতে ফজরের চোখে লেগে গেল।
উঠলো বেলা করে, তখন প্রায় 9টা বাজে ঘড়িতে। প্রিয় তাড়াহুড়া করে ফ্রেশ হলো, কলেজে যাওয়া জরুরি। এবারে নিয়ম, খুবই অসুস্থ না হলে ক্লাস মিস করা যাবে না। আর সে নিয়ম তৈরি করেছে স্বয়ং আমজাদ শিকদার, বাড়ির একমাত্র কর্তা তিনি। অথচ এ ভদ্রলোকের সাথে ধূসরে ঝুনঝুন দেয় দূরত্ব, কিসের একটা অদৃশ্য প্রতিযোগিতা। বাড়ির প্রত্যেক সেখানে আমজাদ শাসনে তনট্টর থাকে, ধূসর সেখানে ঘা বাসানো ছেলে আমজাদ ধমক চোখে রাগানো সর্বেশ নির্বেগ নিস্পষ্ট। আর অবশ্যই কারণ আছে, আমজাদ শিকদারের তুখোর অপছন্দের আরেক নাম রাজনীতি। পক্ষান্তরে সে রাজনীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধূসর, ঠিক এজন্যে ওকে একদিন দেশ ছাড়তে হয়েছিল, কিন্তু না, পথে আনা যায়নি। তবে অনিশ্চিত সত্যিই হলো, ধূসর এ নির্বোক চিরন্তন মন পাখিকে ফুরঙ্ক করে উড়িয়ে নিয়েছে। যাকেও ভালোবাসে সে যদি ভাবার চোখে চোখে রেখে বলতে না পারে প্রিয় আমার চাই, তাহলে কেমন পুরুষ শুনি? প্রিয় তাড়াহুড়া করে নিচে এলো। বাড়ির সবাই তখন নাস্তার টেবিলে, শুধু কর্তারা কেউ নেই। অফিসের উদ্দেশ্যে কাকু ঘুরে বেরিয়ে পড়ে তারা। শুক্রবার ছাড়া তাদেরকেও প্রিয় সকালে খাবার করে খেয়েছে মনে পড়ে না। ওর চেয়ারে বসে আশপাশে চাইল, ধূসর ভাই কোথায়? প্রশ্নের মাঝে হাজির হলো সে, নিদ্রিত ভাই, স্পষ্ট চেহারা। প্রিয়র বুকে ধম করে লাগলো তাতে। ইস, কি কিউট লাগছে! ইচ্ছে করছে ছুটে গিয়ে একটা চুমু খেয়ে ফেলি। কিরে প্রিয়, কাল রাতে কি হয়েছিল তোর? মেয়েটা ঘোর ভাঙ্গে চোখ সরিয়ে বলল, কই ছোট মা, কি হবে? জবাব বললেন, কিছু না হলে খেতে এলি না কেন? কতজন ডাকলাম, উঠলি না? রাফির দাঁত বের করে বলল, প্রিয় মনে হয় ছ্যাঁকা খেয়েছে। প্রিয় পানি গ্লাসে চুমুক দিয়েছে সরে। অবোধ ভালকের কথায় ছিটকে এলো সেটা। সবার অবাক চোখ তখন রাফদির উপর। জবাব বেগম ধমকে বলেন, চুপ, থুককে শিখিয়ে এসব কথা। রাফি কাচুমাচু করে বলল, টিভিতে দেখছিস নায়িকারা দুঃখ পেলে ঘর আটকে বসে থাকে। সাদিক রেখে বলল, আজ থেকে তোর টিভি দেখা বন্ধ। বেচারা সাইফ দিতে চাইলে কিন্তু পারল না। পৃথিবীর মধ্যেই জবাব বললেন, চুপ, আর কোনো কথা নাই। প্লেটে খাবার তো এক ফুটাও নড়ছে না, চুপচাপ খা। দুঃখী দুঃখী যাহারা খাবার মুখে পড়ল। রাফির ছেলেটা এখনো বুঝতে পারছে না, এক ঘরে মুরব্বীর সামনে সে কি বলে ফেলেছে। প্রিয় আড়াল চোখে ধূসরে দেখেছিল কি চুপচাপ খাচ্ছে, সামনে প্লেটে বাটি ছাড়া কিছুই মনে নেই। এতক্ষণ মুখ দিয়ে একটা কথাও বের হল না। মেজুমা কখন থেকে জিজ্ঞেস করছে, আর একটু ভাজি দেই, একটু জুস দেই, শুধু হুম হুম করছে কেন? একটু কথা বললে কি হয়? প্রিয় না হয় মুগ্ধ হয় শুনতে। ধূসরে আশেপাশে চেয়ারে টান পড়তে প্রিয়রে ভাবনা টলল। স্পর্শ এসে বসে হাবভাব ব্যবস্থা। ধুলা গলা তুলে বলল, আম্মু আমাকে এক কাপ চা দাও। মিনা চাইলে অধূর থাকে, সময় লাগবে, বস। রুবাদা বললেন, শুধু চা খাবি কেন? নাস্তা করবি না? না মেজমা, আমার পেট অবস্থা ভালো না, আপাতত স্যালাইন খেয়ে বেঁচে আছি। সে কি, কেন? কিছু বলি শুনি উনি। আহারে, সামান্য ব্যাপার। তোর পড়াশোনা কি খবর পুষ্প? এতক্ষণে কথা বলে শুরু। পিওরে অদর সংকলীন যথেষ্ট, যা এত সময় ধরে বসে আছে ওইখানে। ওই ওকে কিছু জিজ্ঞেস করলি না? পড়াশোনা তো সেও করে, তাই না? পুষ্প ঘাবড়ে যায়। একটু হেসে বললে, এই তো ভালোই ভাইয়া। তোর ক্লাস শেষ হয় কখন? 1টায়। কাল বাড়ি ফিরলে 4টায়। কোথায় গিয়েছিলি? একটা প্রশ্ন ধূসর ওর দিকে তাকিয়ে করেনি, অথচ বাকিদের প্রশ্নবিদ্ধ দৃষ্টি সব্যস্ত আছরের পুষ্পতেই ভরকে গেল মেয়েটা। কি বলবে, কি ভাব মিনমিন করে বলল, রাস্তায় জ্যাম ছিল। রাস্তার জ্যাম নদীর পাড়ে থাকে না। ফুচকা খেয়ে ভালো জায়গা থেকে খাওয়া উচিত, তাহলে আর দরকার হবে না স্যালাইনের। ধূসরের মুখ মুছতে মুছতে উঠে গেল তার খাবারের শেষে। তবে সঙ্গে সঙ্গে পুষ্পর পিঠে ধুম করে কিল বসালো মিনা বেগম।
দুশরের কথাগুলো শুনে রান্নাঘরের কাজে ফিরে ছুটে এলেন তিনি। হঠাৎ হামলায় ব্যথায় মুচকে উঠল মেয়েটা। ভদ্রমহিলা চটে বললেন, এই তো তোর এক্সট্রা ক্লাস। আজকে আসুক তোর বাবা। ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো বারবার করস। পুষ্প কাঁদো কাঁদো মুখে বসে রইল। মায়ের থেকে রুবায়েদার ওকে আড়াল করে বললে, থাক থাক আপা, ছোট মানুষ। মেজো মাকে দেখে হাসলো প্রিয়। গালে হাত দিয়ে ভাবলো, আমার হবু শাশুড়ি মা কিন্তু ফার্স্ট ক্লাস। বিয়ের পর দুশোর ভাইয়ের সাথে আমার ঝগড়া হলে আমাদের এইভাবে মিটমাট করিয়ে দিবে। পুষ্প ছল ছল চোখে চেয়ে মায়া হয় পিওরে। দুশোর ভাই এমন করছে কেন? নিজে তো একটা পান্তাবাদ, বাকিরা কি একটু ঘুরবেও না? ঠিক এই কারণে মানুষকে সবাই মজমে চলে। চোখ তো নয় যেন জ্বলন্ত বাজ পাখি, কখনো কোনো দিন থাকে কেউ জানেও না। এই যে আপু ক্লাস শেষে কোনো সামান্য একটু ফুচকা খেতে গিয়ে সেটাও চোখে পড়ে যায়। পিওরে নাস্তা শেষ, কাঁধ ব্যাগ নিয়ে চলে দাঁড়ালো। এমনি কথা উঠলো, সাদিফ প্রিয় দাঁড়া, আমিও যাবো। আপনি অফিস? উল্টা দিকে সাদিফ হাতে দুটো দুতে বললো, সমস্যা নেই, ঘুরে যাবো আজ। সোজা রাস্তায় জ্যাম পড়ে খুব, তাই তো চল তোকে এগিয়ে দেই। পিওরে খুশি হয়ে গেল সাদিকের বাইরে যাবে ভেবে। গাড়ির ভিতরে ওর দম বন্ধ লাগছে। বাইরে কি সুন্দর হাওয়া বাতাস। পার্কিং লাইট থেকে সাদিক বাইক বের করে গেটে আনলো। প্রিয় উঠতে উঠতে বলল, জানেন ভাইয়া, আমার না গাড়ি থেকে বেশি পছন্দ গাড়ি চারপাশে আটকানো দায়া না পড়া জ্যাম না। সাদিক হাসলো, বলল, আসিফের অফিসের ওইদিকে হলেও আমি তোকে পৌঁছিয়ে দিতাম। পিওর মাথা জাকালো। আমচা চোখে পড়ে ধুলতায় দুশোরের ঘরের দিকে। বারান্দায় দাঁড়িয়ে সে চোখ এদিকে ওদিকে ওপর। সাদিক বাইক ছুটিয়ে গেট পার হলো। তখন প্রিয় চেয়ে রইল সেই দিকে। অত দ্রুতই যেন দুশোরে নিরেট কটমটে চোখ বটি স্পষ্ট বুঝলো সে। প্রিয়র অনিশ্চিত হয়, প্রশ্ন করলো নিজেকে, দুশোর বাইকে রাগ করেছেন?